অন্তর্বর্তীকালীন সরকার তো কিছুটা এখন আমরা দেখছি দুর্বল সরকার ছিল, মুখে বলেছে কাজে করতে পারে নাই। এখন যে সরকার আছে এই সরকারের দুটো বড় শক্তির কথা আমি সর্বদা বলি। একদিকে হলো তাদের অঙ্গীকার আছে কতগুলো সুনির্দিষ্ট, আর দ্বিতীয়ত হলো তারা নির্বাচিত সরকার। একসময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি। গত ৫৫ বছর ধরে সেই তলাবিহীন ঝুড়ির তলা আমরা সেলাই করে যাচ্ছি। কতটুকু এগোলাম, কতটুকু পিছলাম, সেই হিসেবটা অনেকটা বানরের তেল মাখা বাঁশ বেয়ে ওঠানামার অঙ্কের মতো। তারপরও হিসেব করতে চাই, সেই হিসেব আমরা মেলাতেও চাই। আর সেই হিসেব মেলাতেই আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অন্তরা বিশ্বাস। আমাদের আজকের অতিথি বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি একজন বিশিষ্ট গণনীতি বিশ্লেষকও বটে এবং তিনি অন্তর্বর্তী সরকারের আমলে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। শুরুতে আসলে যেটা জানতে চাই, এই যে ৫৫ বছর ধরে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশ যতটুকু এগোলো সেটা কি আসলে সন্তোষজনক? আমি তো মনে করি বাংলাদেশের ৫ দশকে বড় ধরনের সাফল্য আছে। আপনি যদি মনে করে দেখেন যে যখন দেশ স্বাধীন হয় তখন আমাদের ৭.৫ কোটি মানুষ ছিল, এখন আমি ১৮ কোটি মানুষ। সেই সময় ৭.৫ কোটি মানুষকে আমরা একবেলা খাওয়ানোর মতো শস্য উৎপাদন করতাম না, এখন সেখানে আমরা ৩ বেলা খাওয়ানোর মতো সক্ষমতা রাখি। সেহেতু কৃষিক্ষেত্রে আমাদের বিরাট বড় অর্জন আমাদের এখানে আছে। অন্যদিকে আপনি দেখুন যে এখন বাংলাদেশের গড় আয়ু ৭৩ বছর, পৃথিবীর গড়ও প্রায় ৭২-৭৩ বছর। সেহেতু বাংলাদেশের মতো একটা স্বল্পোন্নত দেশ বা স্বল্প মধ্য আয়ের দেশের এরকম অর্জন অনেকে পৃথিবীর কাছে এটা বিশ্বাসযোগ্যই মনে হয় না। পৃথিবীতে ৫ম বৃহত্তম আমরা রেমিটেন্স আয়ের দিকে আছি। আর আপনি চাকিয়ে দেখুন যে বাংলাদেশের এখন শুধুমাত্র দেশের ভিতরে না, আন্তর্জাতিকভাবে শুধু রেমিটেন্স না, আমরা বিশ্ব শান্তি রক্ষার ক্ষেত্রেও আমাদের সেনাবাহিনী বড় ধরনের ভূমিকা পালন করে। সর্বাপেক্ষা বড় তারা বহর নিয়ে বিভিন্ন দেশে শান্তি রক্ষা করছে। সেহেতু বাংলাদেশের গত ৫ দশকে গর্ব করার মতো তো বড় ধরনের অর্জন আছে বলে আমি বিশ্বাস করি। কথায় কথায় খুব দুর্নীতির কথা বলি। আমরা বলি যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। আমরা বহুবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি এবং আমরা যেসব চুক্তি করি সেসব নিয়ে নানা ধরনের কথা ওঠে। এবং সে যখন অন্তর্বর্তী সরকারের আমলেও আমরা একটি চুক্তি করলাম, যে চুক্তির সাথে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তিনিও আসলে যুক্ত ছিলেন, মানে এক ধরনের অসম চুক্তি। এই ধরনের চুক্তির বিষয়ে কি বলবেন? আপনার প্রশ্নের ভিতর দুটোই অংশ আছে, একটা হলো দুর্নীতি, আরেকটা হলো চুক্তি। তো দুর্নীতির ব্যাপারে আমি বলি, মোটা দাগে দুইভাবে দেখি। একটা ধরনের দুর্নীতি আছে মানুষ সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে, এমনকি বেসরকারি প্রতিষ্ঠানেও বিভিন্ন কাজ সুবিধা পাওয়ার ক্ষেত্রে তার ন্যায্য পাওনাটাও সে থেকে পেতে হলে তাকে বিভিন্ন ধরনের উৎকোচ দিতে হয়। আরেক ধরনের দুর্নীতি আছে, সেটা হলো যে আপনি রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের অর্থ তছরুফ করেন, সেখানে দুর্নীতি করেন। ওই যে বড় দুর্নীতিটা হয়, আমাদের শ্বেতপত্রে আমরা পরিষ্কার করে দেখিয়েছি, এটার ভিতরে ৩টি পক্ষ সোজাসুজিভাবে জড়িত হয়। যে রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ীদের এই সম্পর্ক বাংলাদেশের সম্পদের উপর যে তারা যে কর্তৃত্ব করে, অপব্যবহার করে, এইটা যদি ভাঙা না যায় তাহলে ওই দুর্নীতি দূর করা সম্ভব না। আর চুক্তির বিষয়ে কি বলবেন? আর চুক্তির বিষয় হলো, এটা তো একটা অন্যায় চুক্তি হয়েছে এবং এটা বিগত সরকার যে সমস্ত রাজনৈতিক বিবেচনায় বা অর্থনৈতিক বাণিজ্যিক বিবেচনায় করেছে, এটা এক ধরনের ভীতু মনের তড়িৎ প্রকাশ হিসেবে এসেছে। এটাতে ধৈর্য দরকার ছিল। এটা শুধু সরকারি দল একা না, বিরোধী দল এটার সাথে যুক্ত আছে। সেহেতু এটা এক ধরনের ছায়া ঐক্যমত্যের ভিত্তিতেই কাজটা হয়েছিল বলে অনেকে দাবি করবে। মার্কিনিরা তো করবেই, এমনকি অন্তর্বর্তী সরকারের লোকেরাও করবে। এবং সেটা সবচেয়ে বড় প্রকাশ আপনি উল্লেখ করেছেন, যিনি করেছিলেন তিনি তো এই সরকারেই আছেন। সেহেতু এই সরকারকে আপনি শুধুমাত্র আগের সরকারকে বকাবকি করে দায় মুক্তি আপনি দিতে পারবেন না। এবং আমার অবস্থান খুবই পরিষ্কার, সেটা হলো যে ওই চুক্তির ভিতরে পুনর্বিবেচনার ধারা আছে, সেটাকে ব্যবহার করা যায়।
সেটা ব্যবহার করার জন্য, তার জন্য যে রাজনৈতিক শক্তি সঞ্চয় করতে হয়, সেটা সংসদে আলোচনার মাধ্যমে এই সরকার বা বিরোধী দলের পক্ষ থেকে জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে আলোচনার নোটিশ দিয়ে এটা করা সম্ভব। তার মানে কি আমরা বলবো যে বর্তমান সরকার, সরকারি দল এবং বিরোধী দল আসলে যুক্তরাষ্ট্রের ব্যাপারে ভীত সন্ত্রস্ত? তাদের অভিন্ন অবস্থান আছে বলে আমি মনে করি। ভীত শব্দটা আমি ব্যবহার করলাম না, তারা বিবেচনায় রাখেন এবং বিবেচনা না রাখার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বাপেক্ষা বড় দেশ, আমাদের সবচেয়ে বড় আমাদের রপ্তানির বাণিজ্যের জায়গা, আমাদের এখানে বিনিয়োগে তারা একটা বড়, সেহেতু তাদের অবজ্ঞা করার সুযোগ আছে বলে আমি মনে করি না। কিন্তু আমাদের যুক্তি তর্ক মেধার মাধ্যমে, রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে একেবারে কিছু করা যাবে না, এটাও আবার আমি মনে করি না। আচ্ছা, বা আপনারা যে শ্বেতপত্রটি করেছিলেন অন্তর্বর্তী সরকারের আমলে, সেটা কি আমলে নেওয়া হয়েছে? অন্তর্বর্তী সরকারের প্রধান যথেষ্ট আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু ওনাদের ভিতরে যেই যারা উপদেষ্টা ছিলেন তারা সবাই এটাকে পড়ে দেখেছেন বলে আমার মনে হয় না, বা হৃদয়ঙ্গম করেছেন বলে আমার কাছে মনে হয় না। আমলারা এটার ব্যাপারে অগ্রগামী হতে চায়নি, এটা একটা বড় বিষয়। আর পরবর্তীতে যেটা হলো, অন্তর্বর্তী সরকার তো অনেক বেশি জুলাই সনদ এবং নির্বাচন না করা ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে গেল, সেহেতু এই সংস্কারের দিকে তারা আর মনোযোগ দেয়নি একেবারেই আর কি। আপনি আমলাদের কথা বলছিলেন এবং আওয়ামী সরকারের আমলেও এই আমলাদেরকেই দোষারোপ করা হতো, অন্তর্বর্তী সরকারের আমলের কথাও আপনি বলছেন। এখন আসলে কি অবস্থা? শেখ হাসিনার আমলে নির্বাচনগুলো ভুয়া নির্বাচন হয়েছিল, সেহেতু আমলারা মনে করেছেন যে এই নির্বাচনের ভিতর দিয়ে যারা এসছেন, এটা তো আমরাই তাদের নিয়ে এসছি। দিনের ভোট রাতে হয়েছে বা রাতের ভোট দিনে হয়েছে যখন, তখন এই ব্যবস্থা তো ওই থানার এসপি করে দিয়েছে, ওই টিএনও করে দিয়েছে, ওই ডিসি করে দিয়েছে, সেহেতু তারা এমপির চেয়েও নিজেকে শক্তিবান বলে মনে করেছেন এবং প্রধানমন্ত্রীও সেই ধরনের ইঙ্গিতও তাদের দিয়েছেন, সেহেতু তারা শক্তিমান ছিল। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকার ছিল না, সেহেতু এবং তাদের অনেকেরই অভিজ্ঞতার অভাব ছিল, সেহেতু আমলারা সেখানে প্রতাপ খাটাতে পেরেছেন। কিন্তু এখন যে সরকার আছে, এই সরকারের দুটো বড় শক্তির কথা আমি সর্বদা বলি। একদিকে হলো তাদের অঙ্গীকার আছে কতগুলো সুনির্দিষ্ট, আর দ্বিতীয়ত হলো তারা নির্বাচিত সরকার এবং তারা একটা মোটামুটিভাবে গ্রহণযোগ্য একটা নির্বাচনের ভিতর দিয়ে এসছে, সেহেতু তাদের শক্তি হলো জনগণ, সেহেতু তারা সেই জনগণের শক্তিকে ব্যবহার করবেন এবং তাদের অঙ্গীকার বাস্তবায়ন করবেন। তারা যদি আগের মতো দুর্নীতির ভিতরে যুক্ত হয়ে যান, আমি তো দেখার অপেক্ষায় আছি যে কেন্দ্রীয় নেতৃত্ব যেটা করতে চায় বলে আমি বিশ্বাস করি, সেটা ওনারা তৃণমূল পর্যায়ে নিয়ে যেতে পারবেন কি পারবেন না। এই যে 2.5 মাস হলো বর্তমান সরকারের, এই 2.5 মাসে তাদের কি করা উচিত ছিল? আপনি শ্বেতপত্র তৈরি করেছিলেন অন্তর্বর্তী সরকারের আমলে, এখন কি এরকম কিছু করার দরকার ছিল? তাহলে ইতিহাসের সাক্ষী হিসেবে কিন্তু ওনারা কোনো দলিল কিন্তু প্রস্তুত করেননি, এটা আমি মনে করি একটা ঘাটতি রয়ে গেল। অর্থাৎ কেমন অবস্থায় তারা অর্থনীতিকে পেল সেই হিসেবটা আসলে তাদের দেওয়া সেই উচিত ছিল। হিসেবটা এবং স্বল্প মেয়াদে তারা কি কৌশল নিচ্ছে দেশকে স্থিতিশীল রাখতে, বিশ্বের এইরকম একটা পরিস্থিতিতে এবং উত্তরাধিকারের সমস্যাগুলোকে মোকাবেলা করার জন্য, এগুলি বলা। আমি মনে করি এটা বলার জন্য একটা ভালো জায়গা ছিল সংসদ। আমার কাছে আশ্চর্য লাগে যে যারা বিরোধী দলে আছেন তারাও কিন্তু এই আলোচনাগুলো করার ক্ষেত্রে বড় ধরনের উৎসাহ দেখান না। আমাদের যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো অনেকগুলোকে বাদ দেওয়া হলো, তাদেরকে প্রথমে অভিযুক্ত করা হলো, এখন দেখা যাচ্ছে তাদেরকেই আবার পুনর্বাসন করার এক ধরনের প্রচেষ্টা চলছে। আপনার মন্তব্য কি? আমি আশা করি আপনি যেই আশঙ্কা প্রকাশ করেছেন এটা সত্য না। অর্থাৎ যে সরকার যেই সংশোধনীটা এনেছে ব্যাংক রেজলিউশন অ্যাক্টে, সেটাতে মাধ্যমে পুরনো লুটপাটকারীরা ফেরত আসবেন, এটা আমি আশা করি না। ওনারা এমন হতে পারে যে অন্য কোনো ব্যক্তি যারা বা প্রতিষ্ঠান বা গোষ্ঠী যারা ওই পরিমাণ অর্থ দিয়ে নতুন মালিক হবেন, এই সুযোগটা তাদের জন্য খোলা থাকতে পারে, এটা একটা আমি ধরে নিচ্ছি। এটাকে কি বলেন ইংরেজিতে, বেনিফিট অফ ডাউট, অর্থাৎ যদি আমি তাদের সুবিধা দেই সন্দেহের ভিত্তিতে। কিন্তু যেই জিনিসটা এখন খুব পরিষ্কার যে এটা আসার কোনো সুযোগ তাদের নাই, এটা কারিগরিভাবে সম্ভব না, রাজনৈতিকভাবেও সম্ভব না। এই ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয় তখনই যখন সরকারের নীতির ধারাবাহিকতা সম্বন্ধে সন্দেহ সৃষ্টি হয়। ব্যাংক সেক্টরের সংস্কারের একটা পথরেখা ওনাদের প্রকাশ করা উচিত, একটা পাথওয়েজ প্রকাশ করা উচিত, যেটার পক্ষে মানুষরা আস্থা পাবে। বাজেট কি বড় হলে ভালো না ছোট হলে ভালো? এবারের বাজেট কেমন হওয়া উচিত? আপনার অর্থনীতি বড় হচ্ছে, বাজেটের সাইজ সে অনুযায়ী হবে, তাই না? আমরা বিবেচনা করে দেখি
যে ওই বাজেটটা দেশজ আয়ের তুলনায় বাড়লো না কমলো। তো দেখা যায় যে টাকার অঙ্কে বাড়ে, কিন্তু দেশজ আয়ের তুলনায় ওটা বাড়ে না। ওইটা ওই 8%, 9%, 10% আটকে থাকে, বা বড়জোর 15%, যেটা সামগ্রিকভাবে রাজস্ব বাজেট এবং উন্নয়ন বাজেট মিলিয়ে 15-16% হয়। আর আমার 8, 9, 10% পর্যন্ত আমার কর আদায় হয়, আর বাকিটা আমার ঋণ করে আমার তখন দিতে হয় 3 থেকে 4% ঘাটতি থেকে যায় এইটার ভিতরে, বিদেশে সাহায্য সহ। এই উভয় সংকট এই সরকারেরও আছে, তার তো অর্থ নাই এই মুহূর্তে। যে কোনো বছরের চেয়ে এইবার অর্থ সংকট অনেক বেশি, যেটাকে আমরা ইংরেজিতে বলি ফিসকাল স্পেস, অর্থাৎ আর্থিক সামর্থ্য নাই। তো ওনারাও হয়তো এরকমভাবে বলবেন, কিন্তু মিলিয়ে দেখতে হবে যে দেশজ আয়ের সাথে বাড়লো কিনা। তার চেয়েও বড় কথা, গত বাজেট কতখানি বাস্তবায়িত হয়েছে। বড় বাজেটের বিশ্বাসযোগ্যতা বাড়ে বলে আমি মনে করি না। আমি মনে করি ওনারা যদি যেটুকু পারেন সেটুকু করেন, কিন্তু ভালো করে বাস্তবায়ন করেন। মনোযোগটা বাস্তবায়নে আসতে হবে। কিন্তু আমরা বাংলাদেশে মানে অনেকবার দেখেছি যে একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। আওয়ামী সরকারের আমলে মোটা দাগে 40,000 কোটি টাকার মতো একটা ঋণের কথা বলা হলো, এরপরে সেটি অন্তর্বর্তী সরকার আমলে দ্বিগুণ হয়ে গেল, দ্বিগুণেরও বেশি হয়ে গেল। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখবেন? না, আমি দেখছি যে ওনারা যদি এভাবে, এই সরকার যদি আগায়, এই সরকার এসে ওই পুরনো ঋণের অনেক টাকা তাদের শোধ করতে হয়েছে। শুধু ঋণের টাকা না, অনেক অপরিশোধিত যে সমস্ত বিল ছিল, বিশেষ করে জ্বালানি খাতে, সেগুলো দিতে হয়েছে। 4-5 বিলিয়ন ডলার ওইগুলি শোধ করতে হয়েছে, নাহলে জ্বালানি আসতো না, বিদ্যুৎ আসতো না। তো এই ক্ষেত্রে এইবারও তার বিদেশি যদি ঋণ নিয়ে সে চলতি ব্যয় মিটায়, তাহলে এটা মারাত্মক হবে। যে বাজেটারি সাপোর্ট বলতে যেটা হয়, এবং সরকারের পক্ষ থেকে রিপারপাসিং করা হচ্ছে, অর্থাৎ আগে যেখানে ব্যবহার করতে পারিনি বিদেশি ঋণগুলো, এগুলো এখন আমার চলতি ব্যয়ের জন্য, মায়না দেওয়ার জন্য, ইত্যাদি করার জন্য আমি ব্যবহার করছি। এইটা খুবই মারাত্মক জিনিস। কারণ আপনি যে বিদেশি ঋণটা নেন, ওটা তো পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হলে যে বিনিয়োগটা করছেন তার থেকে তো আয় আসতে হবে, নাহলে আপনি কী দিয়ে পরিশোধ করবেন? নাহলে আপনি এটা মায়না দিয়ে খেয়ে ফেললেন, আর পরিশোধ করবে পরের প্রজন্মের মানুষ, তার আয়ের উপরে আপনি ট্যাক্স বসিয়ে। এটা তো এক ধরনের অন্যায়, এটা বৈষম্যমূলক। তো এই জায়গাগুলোকে খেয়াল রাখার ব্যাপার আছে। আমি প্রত্যাশা করি যে বিজ্ঞ লোকেরা আছেন, ওনারা এই ব্যাপারে চিন্তাভাবনা করে আগামী দিনের ঋণগুলো নেবেন। যদি আমরা তুলনা করি যে আওয়ামী সরকার অর্থনীতিকে যে অবস্থায় রেখে গিয়েছিল, তারপর 1.5 বছর পরে অন্তর্বর্তী সরকার যেভাবে অর্থনীতিকে রেখে গিয়েছে, তাহলে আসলে মানে অবস্থাটা কি উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? না, আওয়ামী সরকারের আমলে কিছু ক্ষেত্রে উন্নতি হয় না, এটা কেউ বলবে না। হ্যাঁ, সমস্যাটা ছিল যেই অর্থে আমি উন্নতি করেছি, সেইটার চেয়ে অনেক বেশি অর্থ আমাকে দিতে হয়েছে। ওটার ভিতরে অনেক দুর্নীতি ওটার ভিতরে লুকানো ছিল, অনেক অতিমূল্যায়িত প্রকল্প ছিল, এবং প্রকল্পও ঠিকমতো করা হয়নি, যার ফলে সাধারণ মানুষ ওটার উপকার থেকে অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার তো কিছুটা, এখন আমরা দেখছি, দুর্বল সরকার ছিল। মুখে বলেছে, কাজে করতে পারে নাই। হ্যাঁ, সংস্কারের পক্ষে মুখে অনেক কথা হয়েছে, কিন্তু কার্যকরভাবে কিছু হয় না। তার সবচেয়ে বড় জায়গাটা হলো আপনার কর আদায়ের ক্ষেত্রে। জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কারটা মাঝপথে ওটা পরিত্যক্ত অবস্থায় চলে গেল। রাজস্ব বোর্ডকে 2 ভাগ করা, নীতি এবং বাস্তবায়নকে 2 পাশ করা, সেটা তো একসময় পরিত্যক্ত হলো। অনেকগুলো লোকের চাকরি বাকরি চলে গেল, যাদের ভিতরে সৎ কর্মচারীও ছিল। বাংলাদেশের অনেক অভিজ্ঞতা আছে, কিন্তু থেকে শিখবে কিনা? এই সরকারের আগে যারা এসেছে এবং ওনারাও যখন দেশ শাসন করেছেন, অনেক ধরনের সমস্যার ভিতর দিয়ে গেছে, এবং সেই সমস্যাগুলোর সঠিকভাবে মনোযোগ না দিলে সরকার ভেঙে পড়ে, সে অভিজ্ঞতা আমাদের আছে। একাধিক তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা আমাদের হয়েছে। বোকা ঠেকে শেখে, চালাক দেখে শেখে। ওনারা চালাক মানুষ, এটা আমি বিশ্বাস করতে চাই। স্বল্প সময় গেছে, আগামীতে আরও বুঝতে পারবো যে ওনারা যেন নতুন কিছু করার দরকার নেই, পুরনো ভুলগুলো যেন ওনারা না করে। পুরনো দুর্নীতি এবং অপশাসন থেকে আমাদের নাগরিকদের মুক্ত রাখে। আমি ভরসা করে আছি ওনারা ঠেকার দরকার নেই, ওনারা দেখে শিখবেন। এটাও আমাদেরও আসলে প্রত্যাশা, এবং এই সরকার একটি সফল সরকার হোক, সেই যাওয়া আসলে আমাদের সকলের। তারা গণমানুষের জন্য কাজ করুক, সেই প্রত্যাশা নিয়ে আজকে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। এবং দর্শক, আপনারা যারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, আপনাদেরকেও ধন্যবাদ।
অতীত থেকে, অন্যের ভুল থেকে শিক্ষা নিয়ে এই সরকার সামনের দিকে সফলভাবে এগিয়ে যাক, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের বিশেষ সাক্ষাৎকার।